সিনেমার নাম অদম্য, পরিচালক রঞ্জন ঘোষ, আর বেস্ট অন সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। কেমন হলো? গল্পটা একটা ফেইল্ড পলিটিক্যাল অ্যাসাসিনেশন নিয়ে। ঠিক আছে, একটা মন্ত্রীকে গুলি করে একটা ছেলে পালাচ্ছে, কিন্তু মন্ত্রীর গায়ে অ্যাকচুয়ালি গুলি লাগেনি, বরং একজন পুলিশ অফিসার মারা গেছে আর দুজন সাধারণ মানুষ আহত হয়েছে। তো ছেলে পালাচ্ছে, ছেলে পালাতে পালাতে কলকাতা ছেড়ে সুন্দরবনে গিয়ে উঠছে, এবং সুন্দরবন তার বিপ্লবের, তার বিদ্রোহের একটা অংশ হয়ে উঠছে সিনেমাটোগ্রাফির মাধ্যমে। একটা কথা বলি, সাধারণত সিনেমাতে লোকেশন বা কীরকম সেট ডিজাইন বা প্রোডাকশন এগুলো নিয়ে খুব ডিটেলসে কথা বলা অবশ্যই হয় না, তার কারণ সেরকম বলার মতোও কিছু থাকে না, আর অধিকাংশ জায়গাতে গল্প আর ক্যারেক্টার নিয়ে আমি কথা অনেক বেশি বলি। বাট এখানে একটা কথা আমাকে বলতেই হবে যে সুন্দরবনকে এত বিভীষিকাময় অথচ এত সুন্দর, এত আপ ক্লোজ, এত এত ইন্টেন্স ভাবে কোনোদিন দেখিনি। এবং আমি না ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি যে মানুষের সঙ্গে মাটির সম্পর্ক অত্যন্ত গভীর, কিন্তু সেই সম্পর্কটা আমরা খুব একটা বেশি ফিলও করি না, মাটিকে আমরা প্রপারলি সম্মানও করি না। ঠিক আছে, এবং এই সিনেমাতে কোথাও গিয়ে এই যে একটা ছেলে বিশাল বড় একটা বৈপ্লবিক কাজ করে সে পালিয়ে বেড়াচ্ছে, কোথাও গিয়ে তার আশেপাশের পরিবেশ, সে যেই জায়গার মধ্যে সে লুকানোর চেষ্টা করছে সেই জায়গা কিন্তু খুব সাইলেন্টলি তার বিদ্রোহের একটা পোর্শন হয়ে উঠছে এবং তাকে কিন্তু বাঁচিয়ে রাখছে। এরকম সিনেমা তো বড় প্রোডাকশন হাউস থেকে তো তৈরি হবে না, বড় হিরোরাও এরকম সিনেমা অবশ্যই করবে না। তো এই ধরনের সিনেমার জন্য আমি ওয়েট করে থাকি, এবং আমি অত্যন্ত খুশি যে এই সিনেমাটা আমি ফাইনালি দেখতে পারলাম। আমি দুদিন আগে নন্দন 2-তে গিয়ে ওসিডিআর এই সিনেমাটা ব্যাক টু ব্যাক দেখলাম, এবং গোটা একটা দিন, ওই দিনটা তো আমরা মোটামুটি হ্যালের মধ্যেই কেটেছে, কারণ দুটো সিনেমা দুরকমভাবে আমাকে অ্যাফেক্ট করেছে। এই সিনেমাটা কাইন্ড অফ আমার স্কুল ডেজ আর কলেজ ডেজের কথা মনে করিয়ে দিচ্ছিল, যখন এক্স্যাক্টলি এইরকম রাজনৈতিক মনোভাবাপন্ন আমিও ছিলাম, কিন্তু চাকরি করার পরে আর জবে থেকে এটা বুঝতে শিখেছি যে আমি যদি চাকরি বাকরি না করি, যদি পয়সা না কামাই, আমাকে কেউ বসে খাওয়াবে না। আমার পলিটিক্যাল মনোভাব কিন্তু অনেকটা কিন্তু বদলে গেছে। তো এই সিনেমাটা একটা রিমাইন্ডারের মতো কাজ করে, যে যেখানে আমরা ক্লাস ডিভাইড নিয়ে পর্যন্ত কথা বলি, আর ধনীদের দ্বারা গরিবরা কীভাবে শোষিত হচ্ছে আর সেটার প্রতিবাদে কেউ কেউ কী করে উঠে আসছে ওটা নিয়ে কথাবার্তা বলি। তবে হ্যাঁ, 2026 সালে দাঁড়িয়ে এরকম একটা সিনেমা দেখা, যেখানে একটা অঙ্কে অনার্স করছে এরকম একটা ব্রিলিয়ান্ট ছাত্র কি করে হাতে বন্দুক তুলে নিচ্ছে ট্রাইবালদের ওপর অত্যাচার হওয়ার প্রতিবাদে, এবং কেন অদম্য বলা হচ্ছে সিনেমার লাস্টে গিয়ে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন যে অদম্য কি আদৌ এই হিরোটাকে বলা হচ্ছে, নাকি হিরো যে আদর্শবাদকে ফলো করে সেইটাকে হচ্ছে বলা। তো সমস্ত কিছু মিলিয়ে এটা এমন একটা সিনেমা যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে কিছু কথা, যেগুলোর একরকমভাবে আপনি নিজের মনকে প্রবোধ বা উত্তর দিয়ে এসছেন। এখন একটা ক্যাপিটালিস্ট বা কনজিউমার, ঠিক আছে, আমরা সবাই তো কনজিউমার হয়ে গেছি, একটা সময় আমরা কনজিউমার ছিলাম না। তো সেইখানে দাঁড়িয়ে কিছু কথা আপনাকে নতুন করে রিথিঙ্ক করতে হয়তো বাধ্য করলেও করতে পারে। তবে এটা এক্স্যাক্টলি ওরকম টাইপের ফিল্ম যেটা আপনাকে পুরোপুরি এনগেজ করে নেয় এবং আপনার মাথায় জায়গা করে নেয়, এবং আপনাকে অবশ্যই সিনেমা দেখার পরও যেটার ইফেক্ট আপনার মধ্যে থাকে অনেকক্ষণ। তো সিনেমার মধ্যে আরও ভালো যেই যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে সিনেম্যাটোগ্রাফি আর ফ্রেমিং, বিশেষ করে ক্লাইম্যাক্সে। এবং আমি সত্যি সত্যি জানি না যারা রেইকি করেছে, ঠিক আছে, সুন্দরবনের মতো একটা জায়গাতে রেইকি করে কিছু লোকেশান চুজ করলে পরেও সেই লোকেশান যে শুটিংয়ের সময় একই রকম থাকবে সেটার তো কোনো রকম গ্যারান্টি নেই। আর এই সিনেমাটা 6 জন মিলে শ্যুট করেছে, এটা না আমার কাইন্ড অফ বিশ্বাস করতে প্রবলেম আছে, কারণ কিছু টপ শট আছে সেগুলো ড্রোন দিয়ে ইয়ে করা যায়, কোনো অসুবিধা নেই। বাট রিয়েলি আমি বলছি, রাত্রিবেলা একটা ছেলে পালাচ্ছে এবং তুমি রিয়েল লোকেশনে তুমি শ্যুট করছো, এবং সেটা কি করে, মানে দেখুন, এটা এই যে ডাউটটা না, এটা একটা ভালো ডাউট। সিনেমাটার কিছু কিছু ভিজুয়াল এতটাই অবিশ্বাস্য এবং এতটাই রিয়েল যে আপনি এটা ভাবতে বাধ্য হবেন। আর আমরা যারা রিভিউয়াররা, যারা মোটামুটি ওয়ানাবি ফিল্ম মেকারও তুমি বলতে পারো, লাইক আমরা কিন্তু সিনেমা দেখার সময় কন্টিনিউয়াসলি আমাদের মাথায় চলতে থাকে যে এই জায়গাটা শ্যুট করলো কী করে, এটা কী করে শ্যুট করলো, এটা অ্যাচিভ করলো কী করে, আচ্ছা বাহ এই ফ্রেমিংটা বেশ ভালো ছিল, তো তাহলে এই অ্যাঙ্গেলে ক্যামেরা হয়তো হয়েছে বসানো। এইটা কন্টিনিউয়াসলি কিন্তু মাথার মধ্যে কিন্তু চলতে থাকে। পারফরমেন্সের কথা যদি বলি, দেখুন এই সিনেমাটা একটা সিঙ্গেল ক্যারেক্টারের ওপরে ফোকাস করে দাঁড়িয়ে আছে, বাকি সবাই সিনেমাতে জাস্ট
তাদের উপস্থিতি আপনি টের পাবেন, ঠিক আছে? কারণ দেখুন, এই সিনেমাতে যে স্টোরি টেলিং ফরম্যাটটা ইউজ করা হয়েছে সেটা ভিজুয়াল, ওকে? মানে আপনাকে কিন্তু গল্প স্পুন ফিড করা হবে না। আপনি এই লোকটার পালানো আর সে ফোনে যাদের সাথে কথা বলছে সেই কনভারসেশন থেকে আপনি গল্পটা কিন্তু ডিরাইভ করতে করতে এগোবেন যে আচ্ছা এই হচ্ছে গিয়ে গল্প। এবং ছেলেটার বেতার শোনে, ঠিক আছে, রেডিও শোনে। তো রেডিওর বিভিন্ন রকম ধারাভাষ্য যখন আসবে তখন গল্পের প্রেক্ষাপট আরও বেশি আপনার কাছে কিন্তু ক্লিয়ার হবে, ঠিক আছে? এবং কোথাও কোথাও নিউজের চ্যানেলকেও কিন্তু ইউজ করা কিন্তু হয়েছে। ফ্র্যাঙ্ক মিলারের ডার্ক নাইট রিটার্নসে এই স্টাইলটা প্রথম জনপ্রিয় হয়। যাই হোক, সেটা নিয়ে আমি ভাটাতে চাই না এখানে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে ভিজুয়াল স্টোরি টেলিংটা এত ধীরে ধীরে পড়তে পড়তে বিল্ড আপ দেয় না, এবং গল্পের ক্লাইম্যাক্সটা খুব হেভি। তো আস্তে আস্তে করে যে এই যে চোর পুলিশের খেলা যে চলছে, ঠিক আছে, যে এই যে ও পালিয়ে যে বেড়াচ্ছে, ওর সাথে হবেটা কি, আমরা প্রত্যেকে উত্তরটা জানি যে হয়তো ওর সাথে এটা হবে। এবং শেষে গিয়ে কোথাও না কোথাও দেখবেন যে আপনার গেসের সাথে মিলতে বাধ্য, কিন্তু স্টিল ওই হন্টিং ব্যাপারটা আপনার মধ্যে থাকবে। আর আপনার মধ্যে একটা প্রশ্ন থেকে যাবে যে কেন একটা ছেলে বন্দুক তুলে নিল নিজের মাকে ফেলে, নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করতে পারত, সে এরকম একটা রাস্তা কেন বেছে নিল। এবং এখানে একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে এই সিনেমার একটা জায়গাতে, কোথায় আমি বলবো, মানে চাইছি না বলতে, ওই জায়গাটা পিওর হরর, ঠিক আছে? এই যে আমরা বলি না যে আমাদের কিছু ডিজায়ার থাকে, আমাদের কিছু ফ্যান্টাসি থাকে, কারুর ডিজায়ার বা ফ্যান্টাসি অত্যন্ত টালমাটাল সময়ের মধ্যে হয়তো নর্মাল আমরা যেটা রোজ পাচ্ছি সেটা হয়তো কারোর কাছে ফ্যান্টাসি হতে পারে, এবং সেই ফ্যান্টাসিকে হয়তো হররে কনভার্ট করা হয়তো যায়। এবং তুমি যখন সেটা দেখো তোমার দুঃখ আর ভয় একসঙ্গে গিয়ে লাগে। স্টোরি টেলিং ভাই ভীষণ ভালো, এবং যেভাবে ভিজুয়াল স্টোরি টেলিং করেছে, যে খুব বেশি ডায়ালগ হেভি ফিল্ম তো নয়। বিভিন্ন রকম সিনেমাতে ডায়ালগের মাধ্যমে গল্প ক্লিয়ার হয়, ঘটনার মাধ্যমে ক্লিয়ার হয়। এখানে কিন্তু ডায়ালগের জায়গা খুব বেশি কিন্তু নেই, কারণ একটা লোক পালিয়ে বেড়াচ্ছে, সে মাঝে মাঝে কারোর সাথে হয়তো কথা বলে, সেটাও ফোনে, সে লুকিয়ে রয়েছে, আপনি তাকে সব কিছু করতে দেখতে পাচ্ছেন। সে ঘর পরিষ্কার করছে, সে ব্যায়াম করছে, সে চান করছে, হাঁকছে, সে বই পড়ছে, সে পেপারের মধ্যে শব্দ ছক কষছে, সে ছবি আঁকছে, একটা পাখির সে ছবি আঁকছে যে খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? এবং সে নিজের বন্দুক পরিষ্কার করছে, সে নিজের জামা কাপড় চাপা দিচ্ছে যাতে কেউ খুঁজে যাতে না যেতে পায়, ঠিক আছে? সে খাবার খাচ্ছে, ঠিক আছে? অনেক জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এবং তার স্টেট অফ মাইন্ডের মধ্যে আপনি আস্তে 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 করে আপনি ঢুকছেন। পারফরমেন্সেসের কথা আমি যদি বলি, এই যে ছেলেটি আরিয়ন ঘোষ, অথবা আরিয়ন ঘোষ, আমি ওর নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না, এই ছেলেটির পারফরমেন্স শুধুমাত্র একটা জায়গাতে না ঠিক কনভিন্সিং নয়। এখানে একটা দৃশ্য আছে যখন ওর ওপরে হামলা করা হবে, ঠিক আছে, ওখানে এবারে দেখো একটা বিপ্লবী বা বিদ্রোহী অতটা ঠান্ডা হয়তো সে থাকে, কিন্তু আমি ঠিক জানি না ওই জায়গায় ওর পারফরমেন্স জাস্ট কনভিন্সিং নয়। কিন্তু বাদ বাকি গোটা ছবিতে ওর বাইরে বাইরে একটা চরম রকমের একটা শান্ত থাকারও চেষ্টা করছে, বাট ভেতরে যে ভীষণ একটা অস্থিরতা, কারণ ও পালিয়ে পালিয়ে বাঁচছে, এই ব্যাপারটা কিন্তু অনেক জায়গাতে ফুটিয়ে তুলতে পেরেছে, এবং অনেক জায়গাতে ফুটিয়ে তুলতে পারেও নি, ঠিক আছে? ওকে কিছু জায়গাতে তো ডেফিনেটলি ফুটিয়ে তুলতে পারেনি। তো কিন্তু তাও আমার ওর কাজ বেশ ভালো লেগেছে, কারণ ক্লাইম্যাক্সের দিকে, শেষের দিকে ঠিক যতটা ভালো পারফরমেন্স হওয়া উচিত যাতে দর্শক ইমোশনালি কানেক্টেড ফিল করতে পারে, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে বার হয়ে কিন্তু আসে। এবং একটা জায়গা আছে, একটা কনভারসেশনের জায়গা আছে সিনেমাতে, কনভারসেশনের জায়গা খুবই কম। একটা জায়গাতে আমাদের প্রোটাগনিস্ট একটা প্রশ্ন ছুড়বে, ঠিক আছে, সেই প্রশ্নের যে বিশাল বড় একটা ওয়েট রয়েছে না, সেই ওয়েটটা থেকে তো রিয়েল লাইফে আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। আমরা এন্টারটেনমেন্টে মত্ত হয়ে রয়েছি, ঝরে পড়া বিরিয়ানি থেকে শুরু করে সিনেমার রিভিউ থেকে শুরু করে হ্যান ত্যান মিম কালচার রোজ ভিডিওর মধ্যে আমরা রয়েছি। অ্যাকচুয়ালি ওর ওই প্রশ্নটা শুনে আমি ভাবছিলাম যে আগেকার দিনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানুষ বিপ্লবী বা বিদ্রোহী হয়ে যেত, আর এখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা তো বাদ দাও, আমরা সেটাকে এনক্যাশ করি, মিম বানাই, ভিডিও বানাই, ঠিক আছে? সেটাকে নিয়ে আমরা ফুর্তি ফার্তা করি, ঠিক আছে, ওকে, দেন দুদিনের মধ্যে আমরা ভুলেও যাই। তো এই সিনেমাটা না একটা বিশাল বড় দর্পণের মতনও কাজ করে যে আমরা কে, আমাদের মধ্যে থেকে কি কোনোদিন আর বিপ্লবী বা বিদ্রোহী কি তৈরি হবে?
বা যারা ফেসবুকে বিভিন্ন দলের ঝান্ডা নিয়ে না আমরাই বিপ্লবী করে যারা চিৎকার করছে, যারা অ্যাকচুয়াল বিপ্লবের পরিবর্তে বইমেলায় গিয়ে লোকজনের সাথে সেলফি তুলতে অনেক বেশি মত্ত থাকে, তারা কি রিয়েলি বিপ্লবী? দেখুন, আপনার পলিটিক্যাল ভিউ যাই হোক না কেন, আপনি একটা পলিটিক্যালি অ্যাওয়ার একটা মানুষ যদি হন, আপনি যেই দলই সাপোর্ট করুন, বিজেপি, তৃণমূল, সিপিএম, ব্লা ব্লা ব্লা, যাকেই সমর্থন করুন না কেন, যদি আপনি এরকম একজন মানুষ হন যে পলিটিক্যালি অ্যাওয়ার এবং একটা এনগেজিং ফিল্ম দেখতে চান, তাহলে এই সিনেমাটা উইদাউট আ থট কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। আমি নন্দন 2-তে দেখতে গেছিলাম, মাত্র 30 টাকা টিকিটের দাম পড়েছিল। চল রাডা ভাই, আবার যেন দেখা পাই।